This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। ঠিক রাত ৮টা বাজে, আর রাত ৮টা মানে আপনার কথা, আপনার খবর। ১ ঘন্টা আজও থাকবো, তবে আজ মন খারাপ, ভীষণ মন খারাপ। কত খবর দেখাই রোজ, কত কথা বলি, আজকের ঘটনাটা ভীষণ মন খারাপ করে দিয়েছে। মাত্র ১৭ বছরের বাচ্চা ছেলে বেঘরে প্রাণ গেল বাসের ধাক্কায়। আর সদ্য সন্তানহারা মা বাবাকে পুলিশ যেভাবে হেনস্থা করলো তা ভাবতেও পারছি না। এই ছেলেটির ছবি দেখছেন, ১৭ বছরের অঙ্গীকার দাশগুপ্ত। গতকাল হলদিরাম ভিআইপি মোড়ের কাছে স্কুল থেকে ফেরার পথে বাস থেকে পা পিছলে পড়ে যায়। তারপর মাথার ওপর দিয়ে চলে যায় বাস। এরপরেই পুলিশ দেহ নিয়ে বারাসত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় বলে অভিযোগ। বারাসত হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয় দেহ। বাড়িতে তখনও কোনো খবর যায়নি। মা বাবার অভিযোগ, ছেলের দেহ তাদের দেখতেই দেওয়া হচ্ছিল না। উল্টে সন্তানহারা মা বাবাকেই আটক করে পুলিশ। ছেলের খোঁজ করতে করতে মা বাবা জানতে পারেন তাদের ছেলের দেহ বারাসত হাসপাতালে রয়েছে। সেখানে পৌঁছলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। কেন বাড়িতে খবর দেওয়া হয়নি জানতে চান মা বাবা। তর্ক বাড়তে থাকে। অভিযোগ, মৃত ছাত্রের বাবাকে বেধড়ক মারে পুলিশ, আটকও করে। পরে অবশ্য ছেড়েও দেওয়া হয়। তবে প্রশ্ন অনেক। দুর্ঘটনার পর বারাসত হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো? কেন বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করলো না পুলিশ? কেন তড়িঘড়ি মর্গে পাঠিয়ে দেওয়া হলো দেহ? উল্টে বাবাকেই হেনস্থা, বাবাকেই আটক। তখনও বেঁচে ছিল, সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি, কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার্ড। এবং ওরা বলছেন এখানে এনে যে ব্রড ডেথ। আমি বললাম কবে কখন কটার সময় এন্ট্রিটা দেখান। না, আপনাকে দেখাতে পারতেন না। আপনি কেন ৪ ঘন্টার আগে মর্গে পাঠালেন? এই অমানবিকতাটা তো এরা উত্তর দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ যে কাজটা করেছে। আমার ছেলে স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা, আমাকে ফোন করলো, মাম্মা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে ১টার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। কেন আমাদের কাউকে ইনফর্ম করা হয়নি? ওয়াই? আচ্ছা, আমরা বাবা মা, আই কার্ড আছে, কেন আমাদের বলা হয়নি? আমাদের বলতে পারতো, আমরা কিছু করতে পারতাম। হ্যাঁ, সেটা তো একটা ঘটনা। বাচ্চাকে বাবা মা আমরা উপস্থিত, রিক্সাওয়ালা সে খবর দিল আমাদের, চন্নকে নিয়ে যাওয়া হলো, চন্নকে তার সেখান থেকে শিফট করা হলো উইদাউট আওয়ার কনসেন্ট। আমাদের কনসেন্টে কোনো ভ্যালু নেই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। ছেলেকে তো আর দেখতেই পাবেন না কোনোদিন। ছেলের দেহ শেষবার দেখার জন্য উতলা মরিয়া বাবাকে মারবে পুলিশ? পুলিশ তো যন্ত্র নয়, মানবিকতা বর্জিত পুলিশ তো হতে পারে না, তাই না? পুলিশ যাদের ধরার, যাদের মারার, সে কাজ তো করে না। আর এমন কাজ করে যা মানুষকে মানায় না। শুনেছি সিরিয়াল কিলারদের মন নেই, মন থাকে না। বাংলাদেশের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কথা বলি, এরশাদ শিকদার। একের পর এক খুন করেও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল এরশাদ। সবাই জানে লোকটা খুনি, ভয়ঙ্কর খুনি, কিন্তু লাশ এমনভাবে গুম করত পুলিশ খুঁজেই পেত না। এক যুবলীগ নেতার খুনে শেষ পর্যন্ত এই এরশাদকে ফাঁসি কাঠে ঝুলিয়েছিল বাংলাদেশ। স্বস্তির শ্বাস ফেলেছিল খুলনার মানুষ।
লোকে বলতো এরশাদ মানুষ নয় দানব। খুনের পর শরীরে প্রাণ আছে কিনা নিশ্চিত হতো নাকের কাছে হাত নিয়ে গিয়ে। মৃতদেহের বুকে উঠে উদ্দাম লাফাতো, মট মট করে এক একটা পাঁজর ভাঙতো আর জল্লাদের উল্লাস বাড়তো। শেষে এক বালতি দুধ জলে স্নান করে ঠান্ডা হতো খুনি এরশাদ। ততক্ষণে লাশ গুম হয়ে গেছে। ভাবছেন নিশ্চয়ই কেন হঠাৎ করে বাংলাদেশের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প ফেলে বসলাম। শোনাচ্ছি মাগুর মাছের জন্য। এরশাদের প্রাসাদোপম বাড়ি স্বর্ণকমল, সেখানেই 10-12 ফিটের একটা পুল বানিয়ে রেখেছিল এরশাদ। সেই পুলে থাকতো রাক্ষুসে মাগুর, মাগুর মাছ। শোনা যায় মানুষ খুন করে টুকরো টুকরো দেহ পোষ্য মাগুরকে খাওয়াতো এরশাদ। আফ্রিকান মাগুর, গায়ে গতরে বিরাট, এক একটা 4 থেকে 5 ফুট অন্তত, ওজন 15 থেকে 20 কেজির কম তো একেবারে নয়। আমাদের সাদ্দামেরও নাকি মাগুর মাছের শখ। এবার বুঝলেন কেন এরশাদের কথা বললাম। সাদ্দামের সুড়ঙ্গ, ওখানে নাকি মাগুর চাষ হতো। খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে সুড়ঙ্গের মধ্যে মাগুর মাছের চাষ করার পরিকল্পনা নাকি দীর্ঘদিন ধরেই রেখেছিলেন সাদ্দাম। আর সেই পরিকল্পনা থেকেই বানিয়েছিলেন সুড়ঙ্গ। পুলিশকে নিজেই নাকি জানিয়েছেন সাদ্দাম। এই যুক্তিতে কি সন্দেহ যায়? যদি মাগুরই চাষ করতে হয়, ঘাটের নিচে লুকোনো সুড়ঙ্গ কেন? বাড়ির দাওয়ায় চৌবাচ্চা করেও তো চাষ করা যেত। তা মাগুর চাষ কেন হঠাৎ? এরশাদের মাগুরের মতো মাগুর? এত আড়াল, এত রাগঢাক, এত গোপনীয়তার দরকার কেন পড়ল? ধরা পড়ার পর গল্প ভাবছে নাকি সাদ্দাম? আচ্ছা, যদি মাগুর চাষ করতে হবে তাহলে খাটের তলায় সুড়ঙ্গ করে কেন? কেন বাড়ির সামনে উঠোনে চৌবাচ্চা করে নয়? সোমবারের ঘটনার পর এই সুড়ঙ্গ পথেই তো ডিঙি করে খাল পার করেছিলেন সাদ্দাম। তাহলে অপরাধের মানসিকতা থেকে আর একজন এরশাদ শিকদার হয়ে উঠতে চেয়েছিলেন নাকি সাদ্দাম? কে জানে। এরশাদের মতোই বডি গুম করতে মাগুর পোষার ছক ছিল কিনা। জানেন, এই মাগুর মাছই কোটিপতি করেছে বীরভূমের কেষ্টমণ্ডলকে। এতক্ষণ আমার সামনে কেষ্টমণ্ডলের ছবি দেখে নিশ্চয়ই ভাবছিলেন কেন কেষ্টমণ্ডল? তিনি নাকি হাটে মাগুর মাছ বিক্রি করতেন, করে 1000 কোটির মালিক। ভাবুন, শুভেন্দুর কেষ্ট কটাক্ষ ভুলে গেলেন নাকি? বোলপুরের বাজারে মাগুর মাছ বিক্রি করত, সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক। সে মাগুর মাছ বিক্রি করে ও 17 কোটি টাকা কি করে এফডি করলো 16টা রাইস মিল। বিজয় মালিয়া কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেল। বিজেপি দেখতে পাচ্ছ না? সিবিআই যখন আবার ওকে বেলে ছেড়ে দেবে, এ তো সেটিং গেম বিজেপির। একবার ধরবে আবার ছাড়বে। আর এই মাছের বাজারেই আজ হাড়হীন ছবি। কৃষ্ণনগরে বন্দুক হাতে 2 মাছ বিক্রেতাকে লক্ষ্য করে গুলি, তোলা না দেওয়ার শাস্তি। সিসি ক্যামেরার ফুটেজে চমকে উঠতে পারেন। তৈরি হয়ে নিন শাসক দলের নতুন বাহুবলীকে দেখতে। স্পর্ধাটা দেখুন। কৃষ্ণনগর বাংলায় যেন মাছ বাজারের দশা এখন। সাদ্দাম স্রেফ মাগুর ধ্যান জ্ঞান করে পড়েছিল এমন দাবি করেছে বটে, কিন্তু তা কি সত্যি? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কয়েকজন করে করেই কতজন হয়ে গেল গুনে শেষ করতে পারবেন? চোপড়া জেসিবি। কেউ বেগরবাই করলেই ক্লাস বসে যেত তাজমুল ওরফে জেসিবির।
আড়িয়াদহের জায়ান্ট, শাসনী প্যাশন তার। সোনারপুরের জামালও তো কম কামাল দেখায়নি, তার আবার শেকলের কারবার। শাসকের ধ্বজাধারী হলে এমন কত কি অনায়াসে করা যায়, বাংলায় তার প্রমাণ বারবার। প্রশ্ন হলো, এ কি রেস? কে কত হাড় হিম অত্যাচার করতে পারে? কৃষ্ণনগরের কুণাল হালদার, তিনিও লিস্টে নাম তুললেন। কুণাল তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি বলে পরিচিত। ওদিকে মুদ্রার আরেকটি পিঠেও সেই তৃণমূল। হামলার শিকার যারা, তারাও শাসকের ঘরের। যে দাদাকে গুলি করেছে সে দাদা তৃণমূল করে, দাদার সালা থাকে, দাদার সালাও তৃণমূল করে, আমি তৃণমূল করি, আমরা দল করি। তৃণমূল করি। আমি আমাদের 23 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলাম। তার মানে এ ঘরের কোন্দল, হাতে বন্দুক, পাশে সাগরেদ নিয়ে যে পেটাতে ব্যস্ত, তারও তো এক ঘরেই বাস। সবই তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলেরই। ওরা ক্ষমতার দিকে গিয়ে ক্ষমতা তো তৃণমূলেরই। না, যখন তৃণমূলের তো অনেক কটা ভাগ আছে, সে তো তৃণমূলই। ওরা সব কিছু 2 নম্বরের সঙ্গে যুক্ত। অভিযোগের পর অভিযোগ, জমে জমে পাহাড়, কিন্তু দল দেখতে পায় না। আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে এবং পুলিশের কাছে একটাই আবেদন করব যে এলাকার মধ্যে যেন এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা না হয়। আইনের পথে চলবে। পথটাই তো যত গোলমেলে। দিনের আলোয় তোলা চেয়ে হুমকি দেওয়া যায়, মাথায় বন্দুক ঠেকিয়ে, না দিলে গুলি জলভাত। হাতের বন্দুক কত গর্ব করে তাক করে এরা। জীবনের কোনো দাম নেই হাতে টাকা না গুঁজে দিতে পারলে। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? কুণাল ঘোষ বলছেন দলের সঙ্গে যোগাযোগের ব্যাপার না সবকিছু। এই যে কুণাল, যিনি বন্দুক দিয়ে গুলি করে দিলেন সকালে মাছ ব্যবসায়ীকে তোলা না পেয়ে, তিনি কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। দলের সঙ্গে কোনো ব্যাপার নেই, সব কি ছেলে খেলা? খেলা তো জমজমাট। শাসক বিরোধী সবাই মিলে জমিয়ে রেখেছে বিষয়, আর চাপে আম জনতা, তারা কোথায় যাবে? দিকে দিকে যে হারে এখন দুয়ারে অস্ত্রের রমরমা, তাতে চোখ কপালে। তার মধ্যেও চমকাতে হয় এই ছবিগুলো দেখে। আরও একটা ছবি দারুণ, হাতে পিস্তল, যেন সাক্ষাৎ কোনো হিরে মণি মাণিক্য। কত সাধের জিনিস, এ নিয়ে ফটোশ্যুট না করলে চলে? যার হাতে এই পিস্তল দেখছেন তার নাম শুভাশিস চক্রবর্তী, কেইনি, ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। TV9 বাংলা অবশ্য এই ছবির সত্যতা যাচাই করেনি। ভাটপাড়ার বাসিন্দা শুধু নন, ইনিও, এই শুভাশিসও তৃণমূল ছাত্র পরিষদ করেন। ভাটপাড়া জায়গা নাম শুনলেই কেমন একটা আতঙ্কের চোরা স্রোত বয়ে যায়। সর্বক্ষণ বোমা, গুলি, তাই না? তুলকালাম লেগেই থাকে। সেই ভাটপাড়ার বাসিন্দা শুভাশিস এলাকায় মূলত তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবেই পরিচিত। ঘুরে ফিরে সেই শাসক যোগ। তবে এখানে শেষ নয়, আর একটা ছবি দেখাবো, দেখুন। বন্দুক হাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন যে যুবক, তারই ছবি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে দেখা গিয়েছে। তৃণাঙ্কুর পরম স্নেহে নিজের হাতটি রেখেছেন শুভাশিসের কাঁধে। গলায় গলায় ছবি বলতে যা বোঝায়। তাহলে এই ছবি থাকতেই পারে বলছেন তৃণাঙ্কুর, যে ছবি অনেকের সঙ্গেই তোলা হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কি হলো? আগের ছবিটাই তো যত সমস্যার মূলে। বন্দুক হাতে স্টাইল করে ছবি তোলার জ্বালায় তো জ্বলতে হবেই। তাই ছবিগুলো সামনে আসতেই তৃণাঙ্কুর ব্যস্ত নিজের যুক্তি সাজাতে। কারণ ছবি আছে মানে তার ঘটনার দায়ভার আমার। এই ঘটনা যেমন ভুল, দ্বিতীয় হচ্ছে তাকে কোনো ঘটনা ঘটলে তাকে নেতা বানিয়ে দেওয়া, এটাও ভুল। জানতে পারে গেছে এটা একটা খেলনা বন্দুক এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা। কোনো ঘটনা ঘটলেই তাকে ঘাট থেকে ঝেড়ে ফেলাটাও তো আজব কথা, তাই না তৃণাঙ্কুর বাবু? তারপর আপনি যে দাবি করলেন ওটা নাকি খেলনা বন্দুক, কি করে জানলেন? যার ছবি তোলা হচ্ছিল তিনি জানিয়ে এসেছিলেন, নাকি যারা তুলেছিল ছবিগুলো তারা বলেছে? কে বলল? নাকি ছবি দেখেই বুঝে গেলেন ওটা খেলনা বন্দুক? অথচ তিনি তো ছবির যুবককে চেনেন না দাবি করলেন, তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই।
তাজ্জব কি বাত। তবে এসবের মধ্যে শুভাশিসের সঙ্গে যোগসূত্র ঝেড়ে ফেলতে শাসক নেতৃত্ব ব্যস্ত, একা তৃণাঙ্কুর নন, একদম হাত ঝেড়ে ফেলা যাকে বলে। ছাত্র পরিষদের কোনো পদে নেই তো, ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না, এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে, এরা এইসব ধান্দায় থাকে। বুঝুন তবেই ধান্দাগুলো ভালো মতো বুঝে গেছেন তৃণমূলের নেতারা, তাই এখন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওদিকে যাকে নিয়ে এই কাণ্ড সেই শুভাশিস চক্রবর্তীর কোনো পাত্তা নেই, হাওয়া। ছবি খবরে আসতেই, খবরের প্রকাশের পরেই গা ঢাকা দিল তৃণমূল ছাত্র নেতা শুভাশিস চক্রবর্তী। আমরা সেই শুভাশিস চক্রবর্তীর বাড়িতেই এসেছি, বাড়িতে তার তালা দেওয়া। প্রতিবেশীরা জানাচ্ছেন কিছুক্ষণ আগেই শুভাশিস চক্রবর্তী বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন, কেন গা ঢাকা দিলেন, সে নিয়ে উঠছে প্রশ্ন। বিতর্ক এখানে থামেনি। সকালে ছিলেন যিনি, তিনি বিকেল থেকে বেপাত্তা। এটা বিতর্ক বাড়বে। এরপর বিরোধীরা ছাড়ার পাত্র নয়, ছাড়েও নি। তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে, তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাত্র দেখেছে এ কাজ পেন দিয়ে হবে না, এ কাজ বন্দুক দিয়ে হবে, সুতরাং সে বন্দুক হাতে নিয়েছে। এখন সেই পিস্তলটা আসল পিস্তল না খেলনা পিস্তল, দোলের রং খেলার পিস্তল না আসল বুলেটের পিস্তল, এসব ওইসব ভাইরাল দেখে বুঝবো কি করে? এটাই তো স্বাভাবিক, বন্দুক নিয়েই তো ভাইরাল হবে। দেখলে না জয়েন কিভাবে ঠেঙিয়েছে। আর আমি তো বুঝি না যে আমাদের রাজ্যে যারা দুই চোখ দিয়ে দেখে আর তারা কতদিন ঘুমাবে। এখন এত রকম সোশ্যাল মিডিয়ার চাপাচাপির মধ্যে যদি সত্যি হয় পুলিশ ব্যবস্থা নেবে। দুষ্কৃতীরা মনে করেছে সরকারটা তাদের, কারণ সবাই মিলে এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। সেই জন্য চারিদিক থেকে এখন বেরিয়ে আসছে, আর আরও বেরোবে। এটা প্রকৃতির নিয়মেই বেরোচ্ছে, এটা থামবে না। তৃণমূল ছাত্রনেতার হাতে কি পেন থাকবে, বই খাতা থাকবে? তার হাতে, তৃণমূলের ছাত্রনেতার হাতে তো বন্দুকই থাকবে। তো আমরা কাছে কি আর নাম হবে? আমরা কাছে আমরাই হবে। দেখুন, আমরা কাছে কি হবে তা আমরা জানি না, তবে সালিশি যে হবেই তৃণমূলের রাজ্যতে তা জেনে গেছি। কারণ বন্দুকের পাশাপাশি তৃণমূলী সংস্কৃতির আর একটা দিক হলো সালিশি, মানে সমান্তরাল বিচার সভা, সমান্তরাল একটা প্রশাসন। তৃণমূলের কি তাহলে নিজের পুলিশের, নিজের প্রশাসনের ওপরেই ভরসা নেই? তাই আলাদা করে আর একটা সমান্তরাল ব্যবস্থা করতে হচ্ছে। না হলে এত জেলায় জেলায় দিকে দিকে সালিশি সভা কেন? সালিশি তৃণমূলের নয়া সংস্কৃতি তাহলে। সালিশির নামে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 4 ভাইকে বেধড়ক পেটানো হলো, তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হলো। মালদার হরিশ্চন্দ্রপুরের হরকা বাথানে লোহার রড, ছুরি, হাঁসু আর কোপ। 4 ভাই গ্রামীণ হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে। সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের, সভাতে গেছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই, সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। কতজনকে জখম করেছে? আমরা 4 ভাই, আমার চাচিও মেয়ের খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেয়ের খেয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকার ঠিকাদার মনিরুল ইসলাম। ছবি দেখাবো। মনিরুলের থেকে টাকা ধার করে কয়েক মাস আগে আক্রান্তরা মুম্বাই গিয়েছিলেন, সেই টাকা আদায়কে কেন্দ্র করেই অশান্তি। তার জেরেই সালিশি বসে ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত করা 4 ভাইকে, তাও আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে। এটা তো অ্যাটেম্পট টু মার্ডার। যখন 4 ভাইয়ের ওপরে এই ঠিকাদার দলবল নিয়ে হামলা চালালো, পঞ্চায়েত প্রধান বাধা দিলেন না কেন? তার সালিশি সভায় যখন এটা হলো, পঞ্চায়েতকে তো, প্রধানকে তো দায় নিতেই হবে। একজন ঠিকাদারের সাহস হলো কি করে? কার বলে বলিয়ান হলেন তিনি? টাকার লেনদেন নিয়ে 2-4-5 হাজার টাকার একটা গন্ডগোল ছিল নাকি, যেটা আমরা সালিশি সভাতে বুঝতে পারলাম। ওটা নিয়ে ওরা ওই গলার ধরা ধরে একটু ধস্তাধস্তি হয়েছিল, ওইটাকে মিটার জন্যই বসা হয়েছিল। বসতে যেই ওই গন্ডগোলটা স্টার্টিং হলো ভালোই শান্তভাবে, দিয়ে আস্তে আস্তে মানে গরম হয়ে মারপিটটা হলো দ্বিতীয় দফায়। এটা আমরা ভাবতে পারিনি যে এই ঘটনাটা ঘটবে, মানে এটা কল্পনার বাইরে। মানে আমরা হয়তো
সামান্য ব্যাপার ছিল, আমরা মিটিয়ে দেবো এইভাবেই বসা হয়েছিল। পুলিশ 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, কিন্তু ঠোঁটকাটা বলছে সালিসির নামে কি করে এমন ঘটনা ঘটতে পারে। শাসক দলের এক একজন নেতা নিজেরাই তাহলে নিজেদের মাই লর্ড ভাবছেন, না তাদের নিজেদের পুলিশে আস্থা আছে, না তাদের নিজেদের প্রশাসনের উপর আস্থা আছে। জয়ন্তকে দেখেছেন, জেসিবিকে দেখেছেন, সোনারপুরের জামালকে দেখেছেন, সব হচ্ছেন সালিসি স্পেশালিস্ট। শাস্তি দেওয়ার সব রকম ব্যবস্থা নিজেদের বাড়িতেই করে নেন তারা। কেন? তো এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ক্যাঙ্গারু কোর্ট বা তালিবান কোর্ট যাই নাম দিন না কেন, সেই কোর্ট চলছে এবং তার বিচার ব্যবস্থা, ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটাকেও পশ্চিমবঙ্গে মনে হয় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকে ভাবলে লজ্জা লাগে, উত্তরপ্রদেশ, হরিয়ানা ওই খাপ পঞ্চায়েতের দিন পেরিয়ে এসছে, আর পশ্চিমবাংলা আজকে বাসে উঠলে যেরকম শুনতে হয় পেছন দিকে এগিয়ে চলুন, বাংলা এখন পেছন দিকে এগিয়ে চলেছে। যে পশ্চিমবাংলার পঞ্চায়েত গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে একটা মডেল ছিল, সেই পশ্চিমবাংলা আজকে এই শাহজাহান আর এই সাদ্দামদের, আর আপনি যার কথা বললেন মালদার নেতা, এই তৃণমূলের এই পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত দখল করা এই পঞ্চায়েতগুলো এখন খাপ পঞ্চায়েতে পরিণত হয়েছে। আমি তো মহামান্য আদালতকে বলবো এর সুমোটো এর কগনিজেন্স নেওয়ার জন্য, যে আদালতের বিচার ব্যবস্থা থাকার পর যদি কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন বা ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট বসানো হয়, তালিবানি কোর্ট বসানো হয়, শরিয়া কোর্ট বসানোর ব্যবস্থা হয়, ইট ইজ এ চ্যালেঞ্জ টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের ভারতবর্ষের সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সন্দেশখালী আমরা প্রথম দিনই বলেছিলাম যে সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সন্দেশখালীর মতো ঘটনা সর্বত্র ঘটে চলেছে। পাহাড় থেকে সাগর, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আজকে তৃণমূলের একাধিপত্য প্রতিষ্ঠিত করা হচ্ছে এভাবে। এরপরও যদি বিরোধীরা বলেন এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে, তাহলে কি রিয়্যাক্ট করা উচিত শাসক দলের নেতাদের? আরও একটা ছবি কথা বলছে কিভাবে এখানে শাসকের আইন চলে। সোনারপুরের সর্দারের নাম কি? জামাল। তার প্রাসাদের মতো বাড়ি তো দেখেছেন, পাশের বাড়িটাও চেনা। জয়ন্তের বাড়ি, সাদা দুধ বেচে যে বাড়ি বানিয়েছেন জায়ান্ট, আড়িয়াদহর জায়ান্ট। এই দুটো বাড়ির একটা মিল আছে, নানা রঙে নয়, দুটো বাড়ির মিল যে দুটোই অবৈধ, দুটোই বেআইনিভাবে তৈরি। এই দুটো বাড়িরই কোনো বৈধ কাগজপত্র নেই। যেমন খুশি যেখানে ইচ্ছা তৃণমূলের সঙ্গে জড়িয়ে এই দুই নেতা নিজেদের বাড়ি, থুড়ি, প্রাসাদ বানিয়ে ফেলেছেন। একজন অ্যাকিউজড, তার বাড়িতে তো নিশ্চয়ই পুলিশ পোস্টিং হবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। ওখানে অন্য কিছুও ঘটতে পারে, পরবর্তীকালে তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তো সুতরাং সেই জায়গায় পুলিশ যা করণীয় করছে, ফলে কারোর যদি কোনো অভিযোগ থাকে পুলিশকে সেগুলো জানাবে তারা।